কিছু দেশ আছে যাদের নাম শুনলেই মনে আবেগ আসে আগে, রাজনীতি পরে। সৌদি আরব তেমনই একটি দেশ, কারণ এটি শুধু একটি রাষ্ট্র নয়, এটি স্মৃতি, বিশ্বাস, হজের পথ, নবীর শহর আর ইতিহাসের কেন্দ্র। পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে মক্কা মদিনার জন্য যে শ্রদ্ধা, তা কোনো রাজনৈতিক মানচিত্র দিয়ে মাপা যায় না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি আর ক্ষমতা বড় নির্মম জিনিস। সেখানে আবেগের দাম কম, নিরাপত্তার দাম বেশি। আজকের মধ্যপ্রাচ্যের অদ্ভুত দৃশ্যটি ঠিক এখানেই। বিশ্বের বহু মুসলমান যেখানে ইরানকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখছে, সেখানে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব এখনও আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে দাঁড়িয়ে আছে। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ধর্মীয় আবেগ থেকে বের হয়ে ক্ষমতার অঙ্কে ঢুকতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে গেলে কখনো কখনো মনে হয় কোনো রগরগে থ্রিলার উপন্যাস পড়ছি, যেখানে নায়ক খলনায়ক বারবার জায়গা বদলায়, বন্ধু হঠাৎ শত্রু হয়ে যায়, আর শত্রুই আবার হয়ে ওঠে প্রয়োজনের সবচেয়ে বড় আশ্রয়। আপনি যদি একেবারে সাধারণ একজন মানুষ হিসেবে ভাবেন, তাহলে প্রশ্নটা খুব সহজ। যেখানে মুসলিম দেশগুলোতে একের পর এক যুদ্ধ, যেখানে ইসরায়েলের সঙ্গে সংঘাত, যেখানে আমেরিকার সামরিক উপস্থিতি নিয়ে ক্ষোভ, সেখানে সৌদি আরব কেন আমেরিকার কাছাকাছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঢুকতে হবে রাজনীতির ভেতরের ঘরে, যেখানে আবেগ নয়, স্বীয় স্বার্থই শেষ কথা। ধরুন আপনি একটা বড় বাড়ির মালিক, আপনি সম্পদে পরিপূর্ণ, কিন্তু চারপাশে শত্রু। এখন আপনি কি করবেন? নিজে শক্তিশালী হবেন, নাকি কোনো বড় শক্তির ছায়ায় থাকবেন? সৌদি আরব ঠিক এই দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে বহু বছর আগে। বিশেষ করে মোহাম্মদ বিন সালমান, যাকে সংক্ষেপে MBS বলা হয়, তার সময়ে এই কৌশল আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি একদিকে দেশকে আধুনিক করতে চান, অন্যদিকে নিজের ক্ষমতা অটুট রাখতে চান। আর এই দুই কাজ একসাথে করতে গেলে দরকার নিরাপত্তা, দরকার স্থিতিশীলতা, দরকার বড় শক্তির সমর্থন। এখানেই এসে যায় আমেরিকার নাম। শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ের একাধিক আলোচনায় সৌদি যুবরাজ সরাসরি ট্রাম্পকে বলেছেন, ইরানের বর্তমান কট্টরপন্থী সরকার থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না, বরং এটাকে তিনি দেখছেন এক ঐতিহাসিক সুযোগ হিসেবে, যেখানে পুরো অঞ্চলকে নতুনভাবে সাজানো যেতে পারে। কিন্তু এই কথাটা শুনে অনেকেই অবাক হন, কারণ প্রকাশ্যে সৌদি আরব সবসময় বলে তারা শান্তি চায়, যুদ্ধ নয়। এখানেই রাজনীতির আসল খেলা। রাজনীতিতে একটা কথা আছে, যা বলা হয় তাই সত্য নয়, আর যা সত্য তা সব সময় বলা হয় না। সৌদি আরবের প্রকাশ্য অবস্থান একরকম, আমরা শান্তি চাই, কিন্তু পর্দার আড়ালে তারা ভয় পায় অন্য কিছুকে। সেই ভয়টার নাম ইরান। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি আদর্শ, একটি প্রভাব বলয়, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে আছে। এই প্রভাব যদি আরও বাড়ে, তাহলে উপসাগরীয় রাজতন্ত্রগুলোর জন্য সেটা হয়ে উঠতে পারে অস্তিত্বের হুমকি। খেয়াল করে দেখবেন, মধ্যপ্রাচ্যের অনেক রাজতন্ত্র বিলীন হয়ে গেলেও সৌদি আরব আমেরিকা আর ইসরায়েলের বন্ধু হয়ে রাজতন্ত্র টিকিয়ে রেখেছে। এমনকি আরব বসন্তের প্রভাব তাদের ছুঁতে পারেনি পর্যন্ত। ক্ষমতার স্থায়িত্ব, এই জায়গা থেকেই তারা চায় আমেরিকা ইরানের উপরে চাপ বজায় রাখুক, প্রয়োজনে সামরিকভাবেও। সৌদি আরব কি সরাসরি আমেরিকাকে টাকা দিয়ে যুদ্ধ করাচ্ছে? কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এখন প্রশ্ন, এমন কোনো প্রমাণ নেই যে সৌদি সরাসরি যুদ্ধের জন্য অর্থ দিচ্ছে। তবে হ্যাঁ, একটা বিষয় সত্য, আমেরিকার নীতি, বিশেষ করে ট্রাম্পের সময়ে, ছিল খুব পরিষ্কার। যাদের আমরা রক্ষা করব, তাদের খরচও বহন করতে হবে। এই নীতির ফলে সৌদি আরব বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি করেছে, নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। কিন্তু এটাকে সরাসরি যুদ্ধের জন্য অর্থ দেওয়া বলা যায় না, আবার অস্বীকার করাও যায় না। এবার আসি আরেকটা জটিল জায়গায়। ইসরায়েল এবং সৌদি আরব দুটি দেশ যাদের মধ্যে একসময় প্রকাশ্য শত্রুতা ছিল। 1967 সালে 4 বার আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখন তারা একই দিকে তাকিয়ে আছে। বেঞ্জামিন নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। তবে তার উদ্দেশ্য আর সৌদির কৌশল এক নয়। ইসরায়েল মনে করে একটি দুর্বল বা ভেঙে পড়া ইরান তাদের জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু সৌদি আরব একটু ভিন্নভাবে ভাবে। তারা ভয় পায় যদি ইরান পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে সেখানে তৈরি হবে
বিশৃঙ্খলা, মিলিশিয়া, গৃহযুদ্ধ। আর সেই অস্থিরতা সরাসরি তাদের সীমানায় এসে আঘাত করবে। অর্থাৎ তারা ইরানকে দুর্বল দেখতে চায়, কিন্তু ধ্বংস হতে দেখতে চায় না। এই পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে জ্বালানি রাজনীতি। মধ্যপ্রাচ্যের অর্থনীতির প্রাণ হচ্ছে তেল, আর এই তেল বিশ্ববাজারে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হলো হরমুজ প্রণালী। এই প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে শুধু সৌদি আরব নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। ইরান ইতোমধ্যেই এই প্রণালী কোনো কোনো দেশের জন্য বন্ধ করে দিয়েছে, কারো কাছ থেকে নিচ্ছে উচ্চ মূল্যের ট্যাক্স। ইরান যুদ্ধের প্রথম দিকেই সৌদি আরবকে তাদের সাথে থাকার নির্দেশ দিয়েছিল। এমন অবস্থায় সৌদি আরব এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেছে। একদিকে তারা চায় ইরানের প্রভাব কমুক, অন্যদিকে তারা ভয় পায় যুদ্ধ বাড়লে নিজেরাই বিপদে পড়বে। এই দ্বন্দ্বটাই আসলে পুরো গল্পের কেন্দ্রবিন্দু। একদিকে মুসলিম বিশ্বের আবেগ, অন্যদিকে রাষ্ট্রের স্বার্থ। একদিকে ধর্মীয় পরিচয়, অন্যদিকে নিরাপত্তা ও অর্থনীতি। সৌদি আরব এখানে আবেগের চেয়ে বাস্তবতাকে বেছে নিয়েছে। তারা জানে বিশ্ব রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু নয়, এখানে শুধু স্বার্থই টিকে থাকে। আর এই কারণেই আমরা দেখি, যেখানে সাধারণ মানুষ ইরানকে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে, সেখানে সৌদি আরব হিসেব কষে এই প্রতিরোধ তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। যেখানে অনেকেই আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, সেখানে সৌদি আরব একই শক্তির সাথে সম্পর্ক বজায় রাখে। এটা কি দ্বিচারিতা, নাকি এটা টিকে থাকার কৌশল? এই প্রশ্নের উত্তর সহজ নয়। শেষ পর্যন্ত হয়তো আমরা এটুকুই বলতে পারি, মধ্যপ্রাচ্যের রাজনীতি কোনো সাদা কালো গল্প নয়। এখানে সবকিছু ধূসর। সৌদি আরব যেমন পুরোপুরি নায়ক নয়, তেমনি পুরোপুরি খলনায়কও নয়। ইরান যেমন পুরোপুরি মুক্তির প্রতীক নয়, তেমনি শুধু হুমকিও নয়। সবাই নিজের নিজের খেলায় ব্যস্ত। আর এই খেলায় সবচেয়ে বড় সত্যটা হলো, যুদ্ধ শুধু ময়দানে হয় না, যুদ্ধ হয় সিদ্ধান্তে, জোটে আর নীরব সমর্থনে। আপনি যেটা দেখছেন সেটা হয়তো গল্পের অর্ধেক, আর বাকি অর্ধেক লুকিয়ে আছে বন্ধ দরজার ভেতরে, যেখানে ইতিহাস লেখা হয় অদৃশ্য কালি দিয়ে, যা খুব কম মানুষই পড়তে পারে।